सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। আজকে আমরা 2025-এর মহাকুম্ভ নিয়ে একটু আলোচনা করব। 2025-এর মহাকুম্ভে কিছু বিশেষ ঘটনা ঘটেছে, আমরা দেখেছি। অগ্নিকাণ্ড হয়েছে, ছত্রভঙ্গ হয়েছে, স্ট্যাম্পিড হয়েছে, মানুষের প্রাণহানি হয়েছে এবং ফাইনালি গিয়ে একটা বিশেষ বিতর্কিত বিষয় ঘটেছে, যেটা একেবারে মহাকুম্ভের যে এনার্জি, যে বিষয়, যে আধ্যাত্মিক স্পিরিচুয়াল যে ক্ষেত্র, তাকে কেন্দ্র করে একটা বিতর্ক। সেই বিতর্কের মূল বিষয়টা কি না, মুম্বাইয়ের বলিউডের সেলিব্রিটি, প্রাক্তন অভিনেত্রী মমতা কুলকার্নি, তিনি আধ্যাত্মিক জীবন গ্রহণ করেছেন, তিনি দীক্ষা নিয়েছেন এবং কিন্নর আখড়ায় তিনি নিজেকে সংযুক্ত করেছেন এবং সেখানে মহামণ্ডলেশ্বর পদে তিনি ভূষিত হয়েছেন। তো এই যে বিষয়টা, এটা নিয়ে বিশেষ বিতর্ক শুরু হয়েছে। কিছু আখড়া থেকে এটাকে স্বীকার করা হয়েছে, কিছু আখড়া থেকে এটাকে খুবই জোরালোভাবে কটাক্ষ করা হয়েছে, অস্বীকার করা হয়েছে। নানান আখড়ার, নানান সাধু সন্তের নানান প্রতিক্রিয়া আমরা পেয়েছি। তো আজকে আমরা মমতা কুলকার্নির যে জন্মছক, হরোস্কোপ, সেটাকে একটু বিচার করব। প্রথমেই বলে নিই, যখনই কিছু ঘটনা ঘটে যায়, তারপর যখন আমরা বিশ্লেষণ করি, তখন দু একজন দর্শক আছেন যারা তাদের মতামত প্রকাশ করেন, বলেন যে ঘটনা ঘটার পর বিশ্লেষণ করে কি হবে। তো তাদের জন্য প্রথমেই আমি বলবো যে আপনাদের যদি এই বিষয়টা অপছন্দের হয়, তাহলে আপনারা এটাকে দেখবেন না, এটা আপনাদের ওয়াচ করার দরকার নেই, সময় নষ্ট করবেন না। আর এই অ্যানালিসিসটা, এই যে বিশ্লেষণটা ঘটনাটা ঘটার পর, সেটার কারণ হচ্ছে লার্নিং বলে একটা বিষয় আছে, একাডেমিক ইন্টারেস্ট, একাডেমিক নলেজ বলে একটা বিষয় আছে, এবং অ্যানালিসিসটা সবসময় কিন্তু দু রকমের হয়। একটা ঘটনা ঘটবার আগে একটা অ্যানালিসিস করে নিয়ে একটা সেটা আন্ডারস্ট্যান্ডিং, আরেকটা হচ্ছে ঘটনা ঘটবার পর। তো ঘটনাটা ঘটবার পর যখন আমরা অ্যাকচুয়াল ইভেন্ট আর তার সঙ্গে তথ্যগুলোকে ম্যাচ করে অ্যানালিসিস করি, তখন আমাদের লার্নিংটা খুব সলিড অ্যান্ড স্ট্রং হয়। সেই জন্যই এটা করা। তো কারোর যদি মনে হয় এটা নিরর্থক সময় নষ্ট, তার এটা না দেখলেও চলবে। এবার এই মমতা কুলকার্নির জন্মছক কিন্তু ভীষণ বলবান, ভেরি ভেরি স্ট্রং। যেটা আমরা ইন্টারনেটের যে ডেটাটা পেয়েছি, সেখানে জন্ম সময়টা যেহেতু নিশ্চিতভাবে বলা নেই, আমরা রাশি ধরেই আমাদের বিচারটা করব। তো মমতা কুলকার্নির 1972 সালে জন্ম। ওনার জন্মছকে দেখা যাচ্ছে মেষ রাশিতে তুঙ্গস্থ রবি, বৃষ রাশিতে সক্ষেত্রস্থ শুক্র, সঙ্গে মঙ্গল এবং শনি, কর্কট রাশিতে সক্ষেত্রস্থ চন্দ্র এবং কেতু, ধনু রাশিতে সক্ষেত্রস্থ বৃহস্পতি, মকর রাশিতে রাহু এবং মীন রাশিতে নিচস্থ বুধ। তো আমরা যদি জন্মছককে রাশি থেকে বিচার করি, চন্দ্র রাশি কর্কট রাশি হয়ে যাচ্ছে, সেখান থেকে বিচার করলে দেখা যাবে যে মমতা কুলকার্নির দশমভাবে রবি তুঙ্গস্থ, যে আমরা সাধারণভাবে নাম যশের কারক বলে থাকি। একাদশে একাদশপতি, সপ্তমপতি, অষ্টমপতিকে নিয়ে এবং যোগকারক গ্রহ মঙ্গলকে নিয়ে বসে আছে। সুতরাং ওনার যে নাম যশ, আর্থিক যে স্বাচ্ছন্দ্য, যে প্রাচুর্য, সমস্ত কিছু কিন্তু এই জায়গা থেকে আমরা একটা ক্লিয়ার ইঙ্গিত পাচ্ছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই শনি, মঙ্গল এবং শুক্র, তিনটে গ্রহই কিন্তু রোহিণী নক্ষত্রে। তো যে অ্যাপিলটা, যে চার্মটা মমতা কুলকার্নির চেহারার মধ্যে, যে অ্যাট্রাকশনটা, এটা কিন্তু টিপিক্যালি চন্দ্রের একটা, ওনার যে চেহারা, মুখমণ্ডলীর মধ্যে যে গ্রহটা ভেসে ওঠে, সেটা কিন্তু টিপিক্যালি জন্মছক না জানলেও বোঝা যায় যে চন্দ্রের প্রভাব কিন্তু এই জাতকের উপর প্রবল। এবং মাসকে, পাবলিককে, জনসাধারণকে
অ্যাট্রাক্ট করা, জনসাধারণের মাস অ্যাপিল ক্রিয়েট করার জন্য কিন্তু অবশ্যই চন্দ্র শুক্রর একটা প্রয়োজনীয়তা আছে, এবং চলচ্চিত্র জগতে তো আছেই। এখন ওনার জন্মছকে চন্দ্রকেতু খুব ক্লোজ কনজাংশনে আছে, আর এই মঙ্গল আর শুক্রর যে রোহিণী নক্ষত্রে একত্রে অবস্থান, এইটা কিন্তু ওনার এই যে নানান রকম ওনার সম্বন্ধে কাহিনী শোনা যায় এবং ওনার যে সমস্ত সম্পর্কের বিষয় যে শোনা যায়, সেটা কিন্তু অবশ্যই মঙ্গল শুক্র রোহিণী নক্ষত্রে, সেটাকে আমরা সেখান থেকে একটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং আসে। ওনার যে বম্বের যে সাকসেস এবং তারপর ওনার তার সঙ্গে যে অন্যান্য কানেকশানগুলো, যেটা ডি কোম্পানির সঙ্গে কানেকশান, যে ছোটা রাজনের সঙ্গে কানেকশান, যে ড্রাগ কানেকশান, এবং ওনার যে কারাবাস এবং ওনার যে নানান রকম কেস ইত্যাদি, এই যে শনি মঙ্গলের যোগ, এটা মানুষকে অনেকটাই রিস্ক নিতে সাহায্য করে, বেপরোয়া করে, মানুষের জীবনে যেরকম স্ট্রাগল আনে, আবার সেরকম মানুষের জীবনে নানান রকম রিস্ক টেকিং অ্যাবিলিটি। এবং মঙ্গল শুক্র শনি তিনটে গ্রহই কিন্তু রোহিণী নক্ষত্রে, বৃহস্পতি সক্ষেত্রে, চন্দ্র সক্ষেত্রে, শুক্র, আমরা যদি দেখি গ্রহের অবস্থানগুলো, তার মধ্যে শুক্র, চন্দ্র, বৃহস্পতি তিনটে গ্রহ সক্ষেত্রস্থ। ন্যাচারাল বেনিফিট দুটো, শুক্র এবং বৃহস্পতি সক্ষেত্রস্থ, চন্দ্র সক্ষেত্রস্থ। ন্যাচারাল বেনিফিট যে সক্ষেত্রস্থ শুক্র, সেই ন্যাচারাল বেনিফিট সক্ষেত্রস্থর সঙ্গে শনি আর রাজ্যকারক মঙ্গল, তার সঙ্গে রবি তুঙ্গস্থ। এই যে এতটা পাওয়ার ওনার জন্মছকে, তার কারণেই কিন্তু জীবনের এই সাকসেস। চন্দ্র থেকে নবমে, চন্দ্র থেকে ভাগ্যস্থানে যে নিচস্থ বুধ, এইটা ওনার জীবনে নানান রকম ভুল সিদ্ধান্ত, ভুল যোগাযোগ। মার্কিউরি হচ্ছে কানেকশনস, কমিউনিকেশন, ফ্রেন্ডস, অ্যাসোসিয়েশন। তো এই যে চন্দ্র থেকে নবম স্থানে ভাগ্যস্থানে নিচস্থ বুধের অবস্থান, এবং এই বুধ অবস্থান করে আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। তো এই বুধের কারণে, নিচস্থ বুধের কারণে ওনার জীবনে কিছু ভুল সিদ্ধান্ত, ভুল যোগাযোগ, যাকে আমরা বলি বেনজল, কুসঙ্গ, তার কারণে কিন্তু ওনার জীবনে একটা পথ পরিবর্তন। 90-এর দশকে উনি বিশেষ সাফল্য অর্জন করেছিলেন। সালমান খান, শাহরুখ খান, অক্ষয় কুমার, এনাদের সঙ্গে ওনার প্রচুর সিনেমা রিলিজ হয়েছে এবং সব একের পর এক সুপারহিট। তো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, মহাকুম্ভে উনি যে ওনার যে প্রত্যাবর্তন হলো, 90-এর দশকে উনি বিশেষ সাকসেস অর্জন করে মোটামুটি 2002 সাল থেকে উনি আমাদের দেশ ছেড়ে, ভারতবর্ষ ছেড়ে বাইরে গেছিলেন, এবং তারপর থেকে উনি নিখোঁজ, মোটামুটি আননোন, আনরিচেবল টেলিকমের ভাষায়। হঠাৎ করে উনি এই 22 বছর পরে ওনার একটা প্রত্যাবর্তন হলো, ওনার রিটার্ন অফ দ্য প্রডিগাল সান হলো। এবং কিভাবে হলো না, নবকলেবর। তো এই যে ঢাইয়া, আমরা সবসময় ভয় পাই, সবসময় একটা উৎকণ্ঠা হয়, ত্রাস হয়, কি হবে কি হবে। এখন সব সিংহ আর ধনুরাশিরা তো মারাত্মকভাবে একটা খুব টেনশনের মধ্যে আছেন। মেষ রাশির অতটা টেনশন নেই, কারণ মেষ রাশি খুব ফাইটার রাশি। তো ঢাইয়া শুরু হবে সিংহ আর ধনুর। আপনাদের এখন বেশিরভাগ মানুষকে আমি দেখছি খুবই একটা ফোবিয়ার মধ্যে, ভীত সন্ত্রস্ত, ত্রাহিমাম করছেন। কিন্তু এই ঢাইয়াতে আর সাড়ে সাতিতে বিচিত্র সমস্ত জীবনের ঘটনা হয়। এনিথিং দ্যাট ইজ পসিবল টু হ্যাপেন ইন হিউম্যান লাইফ উইল হ্যাপেন ডিউরিং ঢাইয়া অ্যান্ড সাড়ে সাতি। সেটা নেতিবাচক হোক, ইতিবাচক হোক, সেটা আমার পছন্দের হোক, আমার অপছন্দের হোক। তো এই যে আকস্মিকভাবে 22 বছর পরে উনি উদয় হলেন, এবং উদয় হয়ে কি করলেন,
না, নারী হয়ে উনি কিন্নর আখড়ার সঙ্গে সংযুক্ত হলেন। এই যে নিচস্থ বুধ, এই যে বিচক্ষণতা, এই যে ইন্টেলিজেন্সটা কাজ করলো না, যে যদি ওনার স্পিরিচুয়াল ট্রেনিং, ওনার তপস্যা ইত্যাদি, ওনার আধ্যাত্মিক অধ্যয়ন, ওনার জ্ঞান অর্জন করা সব পরীক্ষায় যদি উনি পাশও করেন, কিন্তু এই যে ম্যাটারটা, এই যে ইস্যুটা যে একটা নারী পুরুষ হয়ে কিন্নর আখড়ায় নাম লেখাতে পারবে না, সেই জায়গাটা কিন্তু স্ট্রাইক করলো না, বা স্ট্রাইক করলেও সেটা অগ্রাহ্য করা হয়েছে। তো এইটা কিন্তু একটা বিশেষ স্পার্ক অফ কন্ট্রোভার্সি রেজ করবে। তো এই বুধের যে অবস্থান, এই বুধের অবস্থানের কারণে একটা প্রবল সাকসেস পাওয়া সত্ত্বেও বলিউড ইন্ডাস্ট্রি থেকে উনি সরে গেলেন। নানা বলিউডে থাকাকালীন, সাফল্যের চূড়ায় থাকাকালীন উনি নানানভাবে নিজেকে ভুল জায়গায় সংযুক্ত করেছিলেন। সেখান থেকে ওনার মেন ক্যারিয়ারটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে গেল ওই সাকসেসের জায়গায়। তারপর আবার এই 22 বছর পরে এখন ঢাইয়ার সঙ্গে যদি আমরা ট্রানজিট প্ল্যানেট দেখি, তাহলে ওনার যে বুধ, নিচস্থ বুধ, যে কালপুরুষের দ্বাদশে মীন রাশিতে ওনার রাশি থেকে নবমে অবস্থান করে আছে, সেটা কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এবং এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করে আছে গোচরের রাহু। তো রাহু প্রবলভাবে মানুষকে প্রলোভিত করে, প্ররোচিত করে, এবং ভুল, ডিসেপশন, একটা ভুল পথে তাকে ঠেলে দেয়, বিপদগামী করায়, যে পথে তার একটা বিপদ, একটা ডিস্টারবেন্স অবশ্যম্ভাবী। এবং ঠিক সেই জিনিসটাই কিন্তু মমতা কুলকার্নির সঙ্গে হলো। তো জন্মকালীন বুধের উপর রাহুর যে ট্রানজিট, তার সঙ্গে এই রাহু কিন্তু চন্দ্রকেতু রাশির উপরে বিশেষ দৃষ্টি প্রদান করে আছে। আমাদের শনি ওনার যে অষ্টমে প্রবেশ করেছে রাশি থেকে, যার কারণে ঢাইয়া, সেই শনির তৃতীয় দৃষ্টি আছে ওনার জন্মকালীন রবির উপর। সুতরাং রবি যে নাম, যশ ইত্যাদির কারক গ্রহ, তার উপর যখন শনির একটা ছায়া পড়ে, তখন কিন্তু মানুষের জীবনে নাম যশ নিয়ে একটা টানাটানি হয়, একটা হানাহানি হয়। কিন্তু এখানে মনে রাখতে হবে, এই পুরো ব্যাপারটাতে কিন্তু ওনার আবার একটা লাইমলাইটে ফিরে আসা, যেটাকে আমরা বিপরীত রাজযোগ বলি। তো একটা বিতর্কের মাধ্যমে কিন্তু উনি আবার লাইমলাইটে, আবার উনি চর্চায় ফিরে এলেন। শি ইজ অ্যাগেন ইন দ্য সেন্টার অফ ডিসকাশন। সোশ্যাল মিডিয়াতে শি ইজ ট্রেন্ডিং। এবং মঙ্গলের যে অক্টোবর মাস থেকে যে সঞ্চার শুরু হয়েছে, নিচস্থ বক্রি, আউট অফ বাউন্ডস, এখন বক্রি হয়ে রাশির দ্বাদশে গেছে। তো রাশি থেকে যদি আমরা বিচার করি, তাহলে রাশি থেকে মঙ্গল ওনার রাজ্যকারক গ্রহ, তার যে গোচরে ট্রানজিটের মুভমেন্ট, তার একটা বিশেষ প্রভাব থাকবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, শুক্র 28শে জানুয়ারি মীন রাশিতে প্রবেশ করেছে এবং রাহু যুক্ত হয়েছে। এই শুক্র মীন রাশিতে বক্রগতিতে যাবে, আমরা সেই নিয়ে আলোচনা শুরু করেছি। এবং এই শুক্র একটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করতে চলেছে। এবং 28শে জানুয়ারি যেই শুক্র মীন রাশিতে প্রবেশ করেছে, শুক্র আর বৃহস্পতির কিন্তু এক্সচেঞ্জ হয়েছে, ক্ষেত্র বিনিময় হয়েছে। তো কর্কট রাশির জন্য নবম আর একাদশের ক্ষেত্র বিনিময়। সুতরাং ভাগ্য এবং ভাগ্যের সঙ্গে যে মানুষের জীবনে আয় উন্নতি, তার একটা কানেকশন। তো ঠিক সেই জিনিসটাই কিন্তু আমরা মমতা কুলকার্নির জীবনেও আমরা সেই চিত্রটাই পাচ্ছি। এবার ভাগ্যোন্নতি
আয় উন্নতি, কানেকশন, যোগাযোগ মানেই যে সবসময় তার পরিণতিটা একটা স্থায়ী শুভ পরিণতি হবে তা কিন্তু কোনো মানে নেই। নানান রকম কিন্তু পরিণতি হতে পারে। তো মমতা কুলকার্নির ক্ষেত্রে শুক্র বৃহস্পতির যে এক্সচেঞ্জটা এবং 28শে জানুয়ারি শুক্রের ট্রানজিট হয়েছে, আর ঠিক তারপরেই মৌনী অমাবস্যাতে মমতা কুলকার্নির দীক্ষা হয়েছে। এবং যেটা বিশেষভাবে দুটো বিষয়কে নিয়ে বিতর্ক, সেটা হচ্ছে নারী হয়ে কিন্নর আখড়ায় সংযুক্ত হওয়া এবং মহামণ্ডলেশ্বর পদ, যেটা একটা বিশেষ পদ, শঙ্করাচার্যের পদের পরেই এটা সেকেন্ড। সুতরাং তার জন্য মহামণ্ডলেশ্বর হওয়ার জন্য যে প্রস্তুতি, যে তপস্যা এবং যে ব্যাকগ্রাউন্ড, এখন অনেকেই এই বিষয়ে আমাদের বাল্মীকি, রত্নাকর, গৌতম বুদ্ধ নানান রকম সব কথা উল্লেখ হচ্ছে, কিন্তু সেই কথাগুলো উল্লেখ করে কোনো লাভ নেই। কারণ তার সঙ্গে মমতা কুলকার্নির জীবনের বা পুরো লাইফ হিস্ট্রির কিন্তু কোনো সম্পর্ক নেই। তো দশা, অন্তর্দশা বা ওনার যে লগ্ন, সেগুলোকে আমরা বিচার না করেও শুধুমাত্র ওনার যে জন্মছকে যে গ্রহ সন্নিবেশ পাচ্ছি, সেখানে আমরা যদি একটু দশা অন্তর্দশাকে বোঝার চেষ্টাও করি, লগ্নটা যদি সেট অ্যাসাইড করে, তাহলে ওনার চন্দ্র পুষ্যা নক্ষত্রে আছে, শনির নক্ষত্রে। তাহলে সেখানে আশা করা যায় ওনার যেহেতু এখন মোটামুটি 50-এর কোঠায় বয়স, তো শনির 19 বছর, বুধের 17 বছর, শনির পরে বুধের দশা, তাহলে ওইদিকে 19 আর ওদিকে 17, অর্থাৎ 19 আর 17 আমরা যদি হিসেব করি তাহলে 20, 37, 36 পেরিয়ে মোটামুটি এখন দেখা যাবে 36 পেরিয়ে আরও 7 বছর কেতুর দশা, 43। এখন মোটামুটি বলা যায় যে শুক্রের দশা চলছে। তো শুক্র সক্ষেত্রস্থ হয়ে অবস্থান করে আছে। এখন এই শুক্রের দশা যদি ওনার জীবনে এখন যদি অ্যাক্টিভ হয়ে থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই আমাদের বলতে হবে যে এই যে ভেনাস ট্রানজিটটা, এই ভেনাস ট্রানজিটটা ওনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এবং মোটামুটি ওনার এই শনির দশা ধরে যদি আমরা একটা ক্যালকুলেশন করি, রাফ ক্যালকুলেশন, তাহলে বর্তমানে দেখা যাচ্ছে যে শুক্রের দশায় বৃহস্পতিরই ওনার অন্তর্দশা, এবং বৃহস্পতির অন্তর্দশায় বর্তমানে ওনার শনির প্রত্যন্তর দশা চলছে। তাহলে জন্মছকে শুক্র বৃহস্পতি দশা অন্তর্দশায় কানেক্টেড, এবং সেই কানেকশনটা গোচরেও একটা কানেকশন আবার রিপিট হচ্ছে, আরও রিইনফোর্সড হচ্ছে, এবং প্রত্যন্তর দশায় শনি, এবং শনিরই একটা বিশেষ পর্ব ঢাইয়া চলছে। সুতরাং এই দশা, অন্তর্দশা, ঢাইয়া এবং যে গোচর, তার যে মিলিত একটা প্রভাব, তাতে কিন্তু মানুষের জীবনে বিশেষ বিশেষ ঘটনা সংঘটিত হয়। তো এই যে নবকলেবর, গেরুয়া বস্ত্র ধারণ, এখন এই যে রাশি থেকে যে বুধটা নিচস্থ এবং ভাগ্যস্থানে নবম ভাব, নবম আমাদের আধ্যাত্মিকতার ভাব, ধর্মের ভাব। তো মমতা কুলকার্নির জন্য এই নবকলেবর কিন্তু মানুষের কাছে এবং সন্ত পরিবারের কাছে কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। এই যে সিদ্ধান্ত, এই যে বিচক্ষণতা, এই যে একটা কোনো স্টেপ নেওয়া, এই যে কোনো একটা পদক্ষেপ নেওয়ার আগে যে ভাবনা চিন্তা করা, সেই জায়গায় কিন্তু এই নিচস্থ বুধ ডেফিনেটলি একটা ডিস্টারবেন্সের কারণ। এবার একটা আমরা বলতে পারি অবশ্যই যে এখান থেকে একটা লাভজনক বিষয় হচ্ছে যে কিছুদিনের জন্য হলেও একটা
মিডিয়াতে, একটা লাইমলাইটে, একটা চর্চায়, একটা সোশ্যাল মিডিয়ায় একটা ট্রেন্ডিং উনি হলেন। যে ওনার যে ব্যাকগ্রাউন্ড, এমনিতেই বলিউডের যে অভিনেত্রীরা তাদের যে ওভারঅল একটা অ্যাকসেপ্টেন্স, সেটা কিন্তু একটু কম। যদিও তাদের ফ্যান বেস খুবই হাই, কিন্তু আদারওয়াইজ সোশ্যালি কালচারালি কিন্তু অ্যাকসেপ্টেন্সটা কম। এবং মমতা কুলকার্নির যা হিস্ট্রি, যা ইতিহাস, উনি যেরকম যা ওনার আচরণ ছিল, স্টারডাস্টের জন্য কাভার ফটোগ্রাফ উনি যা শ্যুট করেছিলেন, এবং ওনার যা রেপুটেশন, সেই জায়গা থেকে আজকের দিনে গেরুয়া বস্ত্র ধারণ করে নবকলেবরের ওনার যে প্রত্যাবর্তন, সেটা কিন্তু কিছুতেই সন্ত পরিবারের কাছে অ্যাকসেপ্টেবল হচ্ছে না। এবং খুব স্বাভাবিক প্রশ্ন উঠছে যে ওনার যদি এই 22 বছরের তপস্যা, 22 বছরের সাধনাকে একটা সাফল্য দিতেই হতো, তাহলে উনি অনেক 13টা আখড়া আছে, সেখানে উনি যেতে পারতেন। এবং এই কিন্নর আখড়া, যে আখড়ার সঙ্গে সংযুক্ত জুন্না আখড়া, সেখানেই উনি যেতে পারতেন। উনি কিন্নর আখড়ায় গেলেন কেন? সেখানে তো নারী পুরুষের অ্যাকসেপ্টেন্স হওয়ার কথা নয়। তো একটা বিশেষ বিতর্ক তৈরি হয়েছে। এবং এই সমস্ত যে ভুলগুলো, ঢাইয়ার সময় মানুষের জীবনে যে ভুলগুলো হয়, যে পদক্ষেপগুলো মানুষকে বিপদে ফেলে, সেই জিনিসগুলো কিন্তু আমরা টিপিক্যালি মমতা কুলকার্নির জীবনে আমরা দেখতে পাচ্ছি। এবার এটা 7 দিন, 10 দিন, 12 দিন, 15 দিন বা কুম্ভ চলাকালীন 26শে ফেব্রুয়ারি অবধি হয়তো এটা একটা হট অ্যান্ড হ্যাপেনিং ইস্যু থাকবে, চর্চার বিষয় থাকবে। তারপর হয়তো এটা আবার অন্য কোনো ইস্যুর তলায় চলে যাবে। কিন্তু উনি একটা কিছুদিনের জন্য একটা নেম অ্যান্ড ফেম পেলেন। সেটাও কিন্তু একটা বিপরীতভাবে একটা ক্রুকেড, একটা বক্রি চালে। বৃহস্পতি বক্রি, শুক্র বক্রি হতে চলেছে। তো এই যে বক্রি চাল, সেইভাবে কিন্তু উনি একটা লাইমলাইটে প্রবেশ করলেন। তো এই আলোচনার মাধ্যমে আমাদের লার্নিংটা কি? আমাদের লার্নিং হলো যে এই ঢাইয়া আর 7.5 সময়, এবং যখন রাহু ইম্পর্ট্যান্ট প্ল্যানেটের উপর দিয়ে ট্রানজিট করবে এবং সেই প্ল্যানেট যদি নিচস্থ হয়, তখন সিদ্ধান্ত নিতে খুব সাবধান। এবং র্যাডিক্যাল কিছু, এই যে রাহু তো একটা আউট অফ দ্য বক্স, অভিনব কিছু করিয়ে দেবে। রাহু কোনো সামান্য জিনিস করবে না, মঙ্গলও তাই। মঙ্গল অসামান্য একটা কিছু করার সাহসটা যোগাবে, মানসিকতাটা যোগাবে, মেন্টাল কারেজটা যোগাবে। আর এই অসামান্য কাজটার যে কনসেপ্টটা, কনসেপচুয়াল এনার্জিটা রাহু যোগাবে। তাহলে যে ব্যক্তিত্ব একটা ফিল্ম ম্যাগাজিনের কাভারে নিউড ফটোগ্রাফ শ্যুট করেছিল, সে যদি তার পরবর্তীকালে তার জীবনে 22 বছর পর আকস্মিকভাবে উদয় হয়ে বলে যে আমি 22 বছর ধরে তপস্যা করছি, সাধনা করছি, আজকে আমি মহামণ্ডলেশ্বর হয়েছি এক আখড়ার, তো এই জিনিসটা কিন্তু টিপিক্যালি মঙ্গল রাহু, ব্যাকড বাই ডেবিলিটেটেড মার্কিউরি। তো এইরকম আমাদের জন্মছকে, নিজেদের জন্মছকে কীরকম কী প্ল্যানেটারি পজিশন আছে, এই রকম প্ল্যানেটারি পজিশন কিন্তু আমাদের জীবনেও এইরকম চিন্তাভাবনা, এইরকম বিচিত্র সমস্ত আইডিয়াস, কনসেপ্টস আমাদের মধ্যে জন্ম নেবে এবং সেখান থেকে আমরা সমস্যায় পড়ব। এখন আমরা সাধারণ মানুষ, আমরা মমতা কুলকার্নির সেই স্ট্যাচারে নই। আমাদের জীবনে যদি আমরা এরকম ভুলভাল সিদ্ধান্ত নিই, ভুলভাল কাজ করি, আমাদের কিন্তু অনেক বেশি মূল্য দিতে হবে। তো আজকের এই আলোচনাটার উদ্দেশ্য এইটাই যে রাহুর ট্রানজিট, রাহু শনি আসছে এই মীন রাশিতে। এই মীন রাশির যে
অ্যাক্টিভেশনটা, সেটা নিয়ে তো আমি নানান ভিডিও আপনাদের জন্য উপস্থাপনা করব, অলরেডি শুরু করেছি। মীন রাশির দ্বাদশ ভাব, ক্ষয়ক্ষতি, লস, এবং যেটা নেগেটিভ অ্যাসপেক্ট মীন রাশির, সেটাই কিন্তু আমরা বেশি এক্সপিরিয়েন্স করি। কারণ মীন রাশির পজিটিভ দিকটা এক্সপিরিয়েন্স করার জন্য আমূল চেতনা চৈতন্যের পরিবর্তনের প্রয়োজন আছে। ইট ইজ দ্য হাউস অফ ট্রান্সেন্ডেন্স। এবং মীন রাশির যে প্রতীক, দুটো মাছ দুদিকে মুখ করে সাঁতার কাটছে, মীন রাশির মধ্যে যে শুক্র চন্দ্রের যে প্রভাব, এগুলো নিয়ে আমরা একটু হায়ার লেভেলে আলোচনা করেছি, সেই ভিডিওগুলো আপনারা খুব তাড়াতাড়ি পাবেন। তো এই মীন রাশির যে প্রভাবটা, এটা কিন্তু আমাদের সকলের জীবনে খুব প্রবলভাবে জাগ্রত হতে চলেছে, অ্যাক্টিভেশন হতে চলেছে। এবং মীন রাশি কিন্তু 2025-এর সেন্টার স্টেজ, এবং পুরো 2025-এর 365 দিনকে আমরা ওই মে মাসের 18 তারিখের মধ্যে কিন্তু এনক্যাপসুলেট করে নিতে পারি। কারণ অতটাই এনার্জি এবং সমস্ত গুরুত্বপূর্ণ ট্রানজিটগুলো 18ই মের মধ্যে কিন্তু কমপ্লিট হবে। তো এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টাইম অ্যাহেড অফ আস। তার জন্য এটা একটা আপনাদের দেখালাম, আপনাদের সঙ্গে আলোচনা করলাম, যাতে আমরা এখান থেকে বিশেষভাবে শিক্ষা গ্রহণ করে আমরা নিজেদের একটা প্রস্তুতির জায়গায় নিয়ে যেতে পারি। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা অনন্তা।